আমার নাম কি শুনছেন? মাত্র ভুলে গেছেন, 2-3 বার বলছে কিন্তু। হ্যাঁ, তাহলে আজকে আমরা 2 ঘন্টার হয়তো বা প্রোগ্রাম, যা কিছু বলবো আপনারা এই রুম থেকে বেরোয়ার আগেই মনে হয় ভুলে যাবেন, তাই না? শুরুতেই আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমার নাম আব্দুর রহিম। আমি শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অফিস, ওইখানে এসএমই এবং এগ্রি একটা ডিভিশন আছে, আলাদা একটা ডিভিশন যারা এসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, সেই ডিভিশনের হেড হিসাবে কাজ করছি। এবং আমাদের এটা একটা পার্ট অফ জব, সারা বাংলাদেশে আমাদের উদ্যোক্তাদের কিছু মেসেজ পৌঁছানোর ব্যবস্থা করি। এখানে পিছনে একটা ব্যাকড্রপ আছে, তো অনেকেই হয়তো বা দেখেছেন বা দেখেন নাই। হ্যাঁ, ওখানে বলা আছে যে ফিনান্সিয়াল লিটারেসি ফর উইমেন এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনারা তো এখানে সবাই উদ্যোক্তা, না? সবাই উদ্যোক্তা। তো কিছু মানুষ জন্মগ্রহণ করে একটা কপাল নিয়ে, তাই না? সবাই তো কপাল আছে, কিন্তু আমরা বলি না যে আমার আসলে কপাল খারাপ। আর কিছু মানুষ কি করে জানেন? নিজের কপাল নিজে বানায় মাথার ঘাম দিয়ে, তাই না? আপনারা কোন দলে? সেকেন্ড দলে, না? যেহেতু আপনারা উদ্যোক্তা হয়েছেন, একটা কিছু করতে চান, একটা সফলতা চান, তাই না? তো আপনাদের এই উদ্যোগটা কিন্তু খুব সহজ একটা বিষয় না, এটা কিন্তু আমরা বুঝি। যে আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমরা হয়তো বুঝি না। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকের কাছে বিভিন্ন সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ব্যাংক ফাইন্যান্স নিতে যান। তো যাওয়ার পরে ব্যাংকের অফিসাররা হয়তো আপনাকে সেই সময়টা দেয় না, বা তারা কাগজপত্র যেগুলো চায় সেগুলো আপনাদের কাছে সহজ মনে হয় না, ফলে আপনারা ব্যাংক ফাইন্যান্স নিতে পারেন না। তো এই বিষয়টা কিন্তু আমরাও বুঝি, আমরাও জানি যে কি কি জায়গায় গ্যাপ হচ্ছে। তো এই কারণেই আমাদের এই প্রোগ্রামগুলো হয়, যে আপনাদের রেডিনেস বিল্ড আপ করা। রেডিনেস মানে একটা লোন পেতে হলে আপনি কিভাবে রেডি হবেন। হ্যাঁ, ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনি 1 বছর যাবত করছেন, কিন্তু আপনার ট্রানজাকশন যে করেন, লেনদেন করতে হয় না? এক জায়গা থেকে মাল কিনেন, আরেক জায়গায় বিক্রি করেন, তাই না? বা কেউ উৎপাদন করে বিক্রি করে, তো বিক্রি করে টাকা পয়সার লেনদেন গুলো আপনারা নিজেরা হয় আপনার পকেট বা আপনার ব্যাগ বা আপনার ওই বাসা পর্যন্তই থাকে, সেটা কোনো ফাইন্যান্সিয়াল কোনো ফর্মাল চ্যানেলের থ্রুতে হয় না। যেমন ধরেন একটা ব্যাংকের মাধ্যমে যদি আপনি চেক দিতেন বা লেনদেন করতেন, যে আপনি মাল বিক্রি করেছেন, ব্যাংকে টাকা জমা হয়েছে, আপনি আবার টাকা তুলেছেন, তুলে আবার ওই টাকা দিয়ে মাল কিনেছেন, তো এই ধরনের একটা এভিডেন্স বা রেকর্ডের প্রয়োজন ছিল ব্যাংক ফাইন্যান্সের জন্য। কারণ ব্যাংকের ম্যানেজার সাহেব যখন আপনার কাছে বলবে যে আপনার ব্যাংক লেনদেনের ট্রানজাকশনটা দেখান। ব্যাংক অ্যাকাউন্ট আছে কতজনের এখানে? আচ্ছা, ওটা কি ট্রেড লাইসেন্স দিয়ে করেছেন? ট্রেড লাইসেন্স দিয়ে করেছেন কতজন? ট্রেড লাইসেন্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জনের ট্রেড লাইসেন্স আছে। তো ধরলাম আমি যে 30% ট্রেড লাইসেন্স আছে, বাকিদের ট্রেড লাইসেন্স নাই, হয়তো পার্সোনাল নামে লেনদেন করছেন। আপনারা যদি বিজনেস করেন পার্সোনাল নামেও কিন্তু ট্রানজাকশন করলে আমরা কিন্তু ব্যাংক ফাইন্যান্সের আওতায় এখন নিতে পারি। হ্যাঁ, একটা সময় ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি ছিল, মানে কম্পালসরি, মানে এটা করাই লাগতো। এখন আপনারা যারা বড় লোনের দরকার, তাদের ট্রেড লাইসেন্স গুলো অবশ্যই আপডেট থাকা ভালো, পজিটিভ। যদি যারা ছোট ক্ষুদ্র ব্যবসা করেন, আমরা আপ টু 5 লাখ পর্যন্ত ট্রেড লাইসেন্স না থাকলেও আমরা ঋণ দিয়ে থাকি বা বিনিয়োগ দিয়ে থাকি। আমাদের এটা তো ইসলামিক শরিয়া ব্যাংক। হ্যাঁ, আমরা ঋণ দেই না, আমরা দেই হলো বিনিয়োগ। ঠিক আছে? তো আপনাদের কাছে যারা সহজ করার জন্য আমি ঋণ শব্দটাও ব্যবহার করছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো ঋণ নিতে হলে কিছু ডকুমেন্ট লাগে। এর মধ্যে প্রথম একটা ডকুমেন্ট হলো 1 বছরের একটা ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশন, মানে স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। দ্যাট মিন্স আপনি একটা অ্যাকাউন্ট করলেন আর কোনো লেনদেন করলেন না, 1 বছর পরে স্টেটমেন্টটা নিয়ে জমা দিয়ে দিলেন, তাহলে তো ব্যাংক ম্যানেজার এটা দেখে কিছু বুঝবে না। আপনার লেনদেন থাকতে হবে, আপনার প্রতিদিনের ক্রয় বিক্রয় ব্যাংকের চ্যানেলে, ব্যাংকের থ্রুতে করলে ম্যানেজার সাহেব বুঝতে পারবে যে আপনার বিজনেস ভায়াবল আছে। কারণ উনি তো আপনার বিজনেসটাকে সরাসরি দেখছেন না, কাজে আপনাকে একটা প্রুফ তৈরি করতে হবে, এভিডেন্স তৈরি করতে হবে। তাহলে আরো কি ডকুমেন্টস লাগে? আপনার ট্রেড লাইসেন্স হলো,
আপনার ব্যাংক ট্রানজাকশন হলো, তাহলে আপনার টিন সার্টিফিকেট লাগবে। টিন মানে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, তাই না? দ্যাট মিন্স আপনি যদি বিজনেস করেন আপনাকে ট্যাক্স দিতে হয়, তাই না? তো ট্যাক্স আইডেন্টিফিকেশন একটা নাম্বার থাকবে, এটা উনি চাবে। 5 লাখ টাকার উপরে লোন নিতে গেলে এটা ম্যান্ডেটরি, মানে এটা লাগবেই। হ্যাঁ, সো যারা একটু বড় ব্যবসা করছেন, যাদের 5 লাখ টাকার উপরে ঋণের প্রয়োজন আছে, বা একটু বড় স্বপ্ন আছে, কেউ বড় স্বপ্ন দেখতে চান, তাহলে অবশ্যই ডকুমেন্টস রেডি রাখতে হবে না? ডকুমেন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি বড় স্বপ্ন দেখতে পারবেন না, বড় স্বপ্ন সফল হবে না। আর আপনাদের সেল বুঝেন, বিক্রয়, হ্যাঁ, প্রতিদিন বিক্রয়, এবং এটা রেকর্ড রাখতে হবে। আরেকটা জিনিস হলো রেকর্ড রাখা। এখন যদি আপনার কাছে আসে তাহলে আপনি পার্টিকুলারসটা দিয়ে অ্যামাউন্টটা লিখে রাখবেন, ডেটটা অটোমেটিক চলে আসবে। তারপর ক্যাশ আউট, এটাও আপনি ঠিকই ওই ডেট অনুযায়ী করতে পারেন, মোবাইলে করা যায়। আপনি বাজারে গেছেন, আপনি মাল কিনতে ঢাকায় গেছেন, যে কোনো জায়গায় আপনি শপিং করছেন, করার সাথে সাথে আপনি এন্ট্রি দিয়ে দিবেন। আপনি হয়তোবা একদিন বাজারে যান, সারাদিন বাজার করেন না, করতেছেন, করে এসে চিন্তা করলেন কি যে রাতে বসে হিসাব করব। তো সবকিছু কি রাতে মনে থাকবে? একটু আগে বলেছি এটাই তো মনে নেই, তাহলে রাতে কি মনে থাকবে? থাকবে না, আপনি অনেক কিছু ভুলে যাবেন। তো সুতরাং আপনি চেষ্টা করবেন সাথে সাথে মোবাইলে এন্ট্রি দিয়ে দিলাম। আর আরেকটা কাজ করতে পারেন, যখনই যা কিনবেন ভাউচার নেবেন, বুঝতে পারছেন? যদি মনে করেন এন্ট্রিও দিতে পারছি না, তাহলে ভাউচার নেবেন, অবশ্যই ভাউচার নেবেন। যে দোকান থেকে আপনি মাল কিনবেন বলবেন আমাকে ক্যাশ মেমো দাও বা ভাউচার দাও। ক্যাশ মেমো বা ভাউচার এটা অবশ্যই নেবেন। তাহলে আপনি সবগুলা ব্যাগের মধ্যে রেখে দিবেন ক্যাশ মেমো। হ্যাঁ, ওই ক্যাশ মেমো দেখে দেখে আপনি রাতের বেলা এন্ট্রি করবেন। এই এন্ট্রি করাটা কিন্তু অনেক জরুরি। আমরা যখন এই জিনিসগুলো দেখতে পাই যে একজন উদ্যোক্তা রেডি, সে সিরিয়াস, সে বিজনেস করবে, তার ভালো বড় স্বপ্ন আছে, তখন আমরা তাকে সাপোর্ট করার জন্য আমরাই তার পিছনে যাই, বুঝতে পারছেন? কাজে আপনার কাজটা করতে হবে অত্যন্ত সিরিয়াসলি, এবং প্রত্যেকটা জিনিস একদম ফর্মাল ভাবে আপনি রেকর্ড কিপিং রাখবেন। আমার কথাগুলি বুঝতে পারছেন? আমরা বুঝতে না পারলে বলবেন আর কি, আমরা কিছু মানে হয়তো আপনাদের ভাষায় অনেক কিছু বলতে পারছি না। হ্যাঁ, কারণ এটা আমরা কিন্তু এটাও জানি যে আমাদের কথাগুলো আমাদের গ্রাহকরা সম্পূর্ণ বুঝে না, মেবি অর্ধেক বুঝে। কারণ আমরা কথার মধ্যে কিছু ইংরেজি বলি, কিছু বাংলা বলি, বা কিছু ভিন্ন রকম কথা বলি। এগুলা বিভিন্ন অঞ্চলে আমরা যখন যাই তখন কথা বললে ম্যাক্সিমাম 50% বুঝে, মানে অর্ধেক বুঝে। তো আবার কোনো কিছু না বললে আমি আবার রিপিট করবো, হ্যাঁ, না বুঝলে। এই যে রেকর্ড গুলো আপনাকে রাখতে হবে, এই রেকর্ড গুলা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট। এখন কারো যদি এগুলো না থাকে, আপনি হয়তো নিজে ভাবছেন যে আমি তো অনেক ভালো ব্যবসা করছি, আমার তো মাস শেষে 1 লাখ 2 লাখ টাকা লাভ থাকে, এবং ওই টাকাটা আপনি কি করেন, লাভের টাকাটা হয়তো কিছু আপনার পরিবারের জন্য খরচ করেন, কিছু আবার আপনি ফার্দার ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন, তাই না? আবার বেশি করে মাল কিনছেন। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি হয়তো বছরের শুরুতে আপনার 5 লাখ টাকার মাল ছিল, বছরের শেষে আপনার গ্রোথ হয়েছে, গ্রোথ হয়ে এখন হয়তো ডাবল হয়ে গেছে, 10 লাখ টাকার মাল আছে। কিন্তু রেকর্ড না থাকলে আমি বা আমার ব্যাংক ম্যানেজার কিভাবে বুঝবে? সে তো বুঝতে পারবে না। ফলে এই জিনিসগুলা খুব জরুরি। আপনার এই কাজগুলো আপনি নিজে করবেন। প্রাথমিক অবস্থা যাদের ছোট ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, তাকে এগুলো শিখতে হবে, নিজে করতে হবে। না হলে আপনি কাউকে দিয়ে করাবেন, কাউকে দিয়ে করাতে গেলে তাকে তো আবার বেতন দিতে হবে, না স্যালারি দিতে হবে, ওটাও তো আপনার একটা খরচ বাড়বে। কাজে আপনি যত খরচ কমানো যায়, এগুলো আপনার শুরুতে যখন আপনারা শুরু করবেন, ছোট ব্যবসা ছোট থাকবে, তখন খরচ কমিয়ে রাখতে হবে, খরচ বাড়ানো যাবে না। আর আপনার হলো প্রত্যেকটা জিনিস ব্যাংকের থ্রুতে, ব্যাংক চ্যানেলে করবেন, এবং কাগজপত্র ডকুমেন্ট যখন যেটা রিকোয়ারমেন্ট সেটা আপ টু ডেট রাখবেন। হয়তো একটা ট্রেড লাইসেন্স করেছেন, এটা করার সময় আপনি করেছেন কিন্তু ডেট পার হয়ে গেছে, আপ টু ডেট করছেন না। তো আপনার ব্যবসা যদি করতে চান যে সিরিয়াসলি, এটাকে আপ টু ডেট রাখতে হবে, এবং মান্থ টু মান্থ বা এবং ইয়ার টু ইয়ার
এগুলো আপনাকে গ্রোথ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যে আপনি ব্যবসা করে যাচ্ছেন কিন্তু মাস শেষে আপনার গ্রোথ আছে কিনা, বছর শেষে গ্রোথ আছে কিনা। গ্রোথ তো বুঝেন না, গ্রোথ মানে আপনার উন্নতি হয়েছে কিনা। যে আপনি 5 লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন, বছর শেষে দেখলেন যে হিসাব টিসাব করে এখন আছে আপনার 4 লাখ, তাহলে কত গ্রোথ হলো? গ্রোথ হয়েছে? বছর শেষে গ্রোথ হয় নাই, হয়েছে কোনটা? হ্যাঁ, লস হয়েছে। আর হয়তো পরিবারের কাছে, সমাজের কাছে আপনি একজন উদ্যোক্তা, একটা পরিচয় দিলেন, লাভ হইলে অতটুকু হয়েছে, তাই না? যে ছেলে তো বেকার না, ছেলে ব্যবসা করে, তাই না? এতটুকু স্ট্যাটাস হইতে পারে আর কি। তো ছেলে বেকার না, ছেলে ব্যবসা করে, উনি কাজের ভিতরে আছে। কিন্তু আসলে 5 লাখ টাকা নিয়ে শুরু করেছিল, বছর শেষে দেখা গেল 4 লাখ, কিংবা নাই, কিংবা 3 লাখ, 2 লাখ, এরকম আছে না? নাই। বিজনেস শুরু করে 2 মাস 3 মাস, তারপরে নাই। কি হয়েছে? না, ব্যবসা ভালো লাগে না। আছে না? নাই। আমাদের সমাজে এরকম প্রচুর 2 থেকে 3 মাসের মাথায় বন্ধ হয়ে যায়। আমরা যে 1 বছরের স্টেটমেন্টটা চাই, এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, আপনি যে শুরু করবেন, শুরুর টাকাটা কিন্তু ব্যাংক দেবে না। হ্যাঁ, শুরুর যে ক্যাপিটালটা, ওই ক্যাপিটালটা ব্যাংক দেবে না, সেটা আপনার ওন সেভিংস থেকে শুরু করতে হবে, নিজের মূলধন থেকে। তাহলে নিজের বলতে নিজের কাছে থাকতে হবে, বা একদিন নিকট আত্মীয়দের কাছ থেকে নিতে হবে, কিংবা আপনি কোন সোর্স থেকে, বা আপনার প্যারেন্টস থেকে, বা যে কোনো সোর্স থেকে হোক, এটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। শুরু করার পরে আপনাকে সাস্টেইন করছেন কিনা, সাস্টেনেবল হচ্ছে কিনা, সেটা আগে নিজেকে দেখতে হবে। এই জন্য আমরা 1 বছরের যে মিনিমাম স্টেটমেন্টটা চাই, ওইখানে আমরা গ্রোথ দেখি, যে আপনার মাসে মাসে গ্রোথ হচ্ছে কিনা। আপনার হয়তো শুরুর মাসে 2 লাখ টাকা জমা হয়েছে, তারপরের মাসে 1.5 লাখ টাকা জমা হয়েছে, তারপরের মাসে 1 লাখ টাকা জমা হয়েছে, তারপরের মাসে 50,000, তারপরের মাসে নাই। তাহলে এই স্টেটমেন্ট কাজে লাগবে? কাজে লাগবে না। এই স্টেটমেন্ট কাজে লাগবে? কাজে লাগবে না। তাহলে কোনটা কাজে লাগবে? ব্যবসার গ্রোথ থাকতে হবে। যদি ব্যবসার গ্রোথ থাকে, তাহলে আপনার স্টেটমেন্টেরও গ্রোথ থাকবে, তাই না? যখন আমরা দেখবো যে না, উনি ব্যবসা সাস্টেনেবল করে, তাই না? সাস্টেনেবল ব্যবসা করলে আমরা কিন্তু তাকে আরো ফান্ড দিব। কারণ ব্যাংকের ফান্ড তো একটা বার্ডেন, মানে বোঝা, বুঝেন তো না? আপনি নিজের টাকা দিয়ে যখন ব্যবসা করেছেন, তখন লস হলে কেউ আপনাকে ধরবে? কেউ ধরবে না, তাই না? কিন্তু ব্যাংকের টাকা নিয়ে, বা কারো কাছ থেকে টাকা নিয়ে, বা আপনি বোনের কাছ থেকে টাকা নিয়েছেন, বা কারো আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছেন, কি বলেছেন যে 2 মাস পরে দিয়ে দিব, বা 6 মাস পরে দিয়ে দিব, তো সেই টাকাটা লস করলে ওরা ধরবে না? ওরা ছেড়ে দেবে? ওরা তো ছেড়ে দেবে না, ওরা আপনার কাছ থেকে টাকাটা আদায় করবে। তো এটা তো একটা বার্ডেন, তাই না? কারো কাছ থেকে টাকা নিলে একটা বার্ডেন। আর ব্যাংক তো একটা প্রতিষ্ঠান, সে কি করে? সে যাদের প্রয়োজন তাদেরকে টাকাটা দেয়, তারা এটা নিয়ে ব্যবসা করে, গ্রোথ করে, এবং তারা লাভ করে। লাভ করে ওই লাভ থেকে ব্যাংকের একটা লাভ দেয়া হয়, বাকিটা ওনার লাভ থেকে যায়, তাই না? ব্যাংক এই কাজগুলো করেন, এবং আপনাদেরকে কিন্তু এই ফান্ড করা, মানে ফান্ড দেওয়া, লোন দেওয়া, এটাই ব্যাংকের কিন্তু একটা বেসিক কাজ, মানে কোর কাজ। হ্যাঁ, তো ব্যাংক তো এটা করবেই, তাই না? ব্যাংক আপনাকে টাকা দেওয়ার জন্য বসে আছে। এখানে দেখেন আমাদের 5 জন ম্যানেজার সাহেব আসছেন, ওনারা কিন্তু বসে আছেন, এবং আমরা হেড অফিস থেকে এসেছি না? আমরা কেন এসেছি? আপনাদের কিভাবে টাকা দেওয়া যায় সেটার জন্য এসেছি না? এটা আমাদের কিন্তু বিজনেস, মানে এটাই আমাদের ব্যবসা। কাজে আপনাদেরকে যদি আমি টাকা দেই, তাহলে আমার ইনকাম শুরু, তাই না? তো আমি তো এটা চাই। তাহলে আপনার যে একটা অভিযোগ থাকে যে ব্যাংক দেয় না, অভিযোগটা কি সত্য? সত্য? সত্য না? অভিযোগ তো আপনারা করেন না? এটাও তো করেন, অভিযোগ করেন যে ব্যাংক টাকা দেয় না। কিন্তু আমার তো টাকা দেয় কাজ, আমি দেবো না কেন? কিন্তু আপনাকে রেডি হইতে হবে। আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করেছি, বা কিছু রেগুলেশনস আছে আমাদের, কিছু রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টটা আপনাকে ফিল আপ করতে হবে। এবং এটা এমন না যে আমাদের প্রয়োজন, এটা কিন্তু আপনাদেরও প্রয়োজন। হ্যাঁ, আপনাকে আমরা কিন্তু যাচাই বাছাই করি যে আপনি এই বার্ডেন যে নিচ্ছেন, ব্যাংকের টাকা একটা বার্ডেন নিচ্ছেন না, এটা নিয়ে আপনি কোনো ওভার বার্ডেন হয়ে যাচ্ছেন কিনা, আপনি কোনো বিপদে পড়ছেন কিনা।
এটাও কিন্তু আমরা বুঝার চেষ্টা করি। যদি আমরা বুঝতে পারি যে আমার টাকা নিয়ে আপনার বিপদ হবে, আপনি দিতে পারবেন না, আপনার সমস্যা হবে, যদি আমরা এটা বুঝতে পারি আমরা কিন্তু দেই না। যদি আমরা না বুঝে দিয়ে দিই সেক্ষেত্রে কিছু করার থাকে না, তখন আপনার কাছ থেকে কষ্ট করে আদায় করতে হয়। তো সেই জিনিসগুলাই বোঝানোর জন্য যে আপনারও কিছু দায় দায়িত্ব আছে। হ্যাঁ, আপনি বিজনেস করবেন, আপনার ব্যবসা হলে লাভ হবে না, এবং আপনারও তো বাকি বিক্রি করতে হয়, হয় না? তো যে কেউ আসলে আপনি বাকি দিয়ে দেন? দেন না তো, দেন। আপনার দোকান আছে, ওখানে আমাকে আপনি চিনেন না, গেলে আমাকে দিয়ে দিবেন? দিবেন না তো। যখন আপনি আমার পরিচয় পাবেন, আমি দুই একবার নিব, তারপর আপনাকে হয়তো টাকা ঠিক মতো দিব। সবসময় আমি আপনার কাছ থেকে, ওই যে প্রতিবেশীরা যখন প্রতিদিন মালামাল কিনে, তো সে 1 বছর যাবত এরকম মালামাল কিনছে, তো 1 বছর পরে যদি আপনি বলেন যে ভাই আমার সে বললো যে একটু বাকি দিতে, তো এটা তো আপনি দিতেই পারবেন, তাই না? যদি আপনার তার উপরে ভরসা থাকে, আপনি দিবেন না? দিবেন তো। তো আবার আরেকটা জিনিস রিকোয়ারমেন্ট থাকে আমাদের, গ্যারান্টর। এটাও আপনাদের জন্য একটা কঠিন বিষয় না? গ্যারান্টর পাওয়া কি সহজ কথা? গ্যারান্টর তো সহজ না, তাই না? আর গ্যারান্টি হইলে, কারো যদি গ্যারান্টর হন তাহলে বিপদ বেশি না কম? বেশি। মানে আপনার তো এমনি একটা সমস্যার ভিতরেই আছেন, তার মধ্যে আবার আরেকজনের গ্যারান্টর হয়েছেন, সে আবার হয়ে গেছে ডিফল্টার। সে ব্যবসা করতে ব্যর্থ হয়েছে, সে ব্যাংকের লোন দিতে ব্যর্থ হয়েছে, এখন ব্যাংকের লোকজন এসে তাকে খুঁজে না পাইলে আপনাকে ধরছে, তাহলে আরো বিপদ না? তাহলে গ্যারান্টর তো ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট। এখন ব্যাংকে লোন নিতে আসলে সে বলবে যে আচ্ছা কত টাকা লোন নেবেন আপা? তা আবার আপনি বললেন যে আমার তো 5 লাখ টাকা লোন লাগবে, তখন উনি তো কাগজপত্র যা যা বলছে, আপনার কিন্তু সব কাগজপত্র আছে, আপনার ট্রেড লাইসেন্স চাইছে, টিন চাইছে, ব্যাংক ট্রানজাকশন চাইছে, তারপর আপনার স্টক কত আছে চাইছে, আপনার দোকানের শোরুম দেখতে চাইছে, শোরুমের কাগজ চাইছে, সবই আছে আপনার, সব দিলেন। আপনার ইউটিলিটি বিল চাইছে, এটাও দিলেন। দেওয়ার পরে লাস্টে বলতেছে যে আমার তো 2 জন গ্যারান্টর লাগবে, তাহলে বিপদ হইল না আবার? এতক্ষণ তো কাগজপত্রের কথা মোটামুটি ঠিক ছিল, কাগজপত্র তো জোগাড় করাই যায়, কিন্তু গ্যারান্টর পাবো কোথায়? এখন গ্যারান্টর আপনি বলতে পারেন যে স্যার আমি তো আপনার সব কাগজপত্রই দিলাম, তাহলে এখন আবার আপনি গ্যারান্টর চাচ্ছেন, গ্যারান্টর তো হইতে কেউ রাজি হয় না। আবার দেখা যায় যে নারী উদ্যোক্তাদের স্পাউস গ্যারান্টি লাগে, মানে নারী হইলে তার স্বামীর একটা গ্যারান্টি লাগে, আবার স্বামীরা সাধারণত ওয়াইফদের গ্যারান্টি দিতে চায় না তো, তাই না? তো এখানে তো কঠিন কাজ। তখন আবার ব্যাংকের ম্যানেজার সাহেব বলে যে এখন কেউ না কেউ আপনাকে একটু ট্রাস্ট করতে হবে, এখন আমি তো আপনাকে চিনি না, এটা তো আমাদের ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট। তো আর আপনার স্বামী হলো আপনার পরিবার, এখন পরিবার থেকেই যদি আপনাকে ট্রাস্ট না করে তাহলে আমি করব? আমি তো করবো না। তো এই জিনিসগুলো ব্যাংকের রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্ট, এবং এটা শুধু আমাদের ব্যাংক না, এটা প্রত্যেকটা ব্যাংকেই, বাংলাদেশে যতগুলো ব্যাংক কাজ করে সবারই এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। এবং আমরা এই এডুকেশনটা আপনাদেরকে দিচ্ছি এই জন্য যে আপনারা যারা উদ্যোক্তা, আপনারা যেন প্রস্তুতি নেন যে এই জিনিসগুলো লাগে। হ্যাঁ, আপনি হয়তো চিন্তা করছেন যে ব্যবসা করছি, 1 বছর পরে আমি লোন নিব, তো 1 বছর পরে হঠাৎ করে ব্যাংকে গেলেন, তখন ব্যাংক ম্যানেজার চাইলো যে আপনার 1 বছরের ট্রানজাকশন শীট দেন, তাহলে তখন আপনি 1 বছরের ট্রানজাকশন কোথায় পাবেন? আপনি 1 বছর আগে থেকে প্ল্যান করতে হবে না? তো তখন আপনি যদি জানতে পারেন যে আপনার 1 বছরের ট্রানজাকশন স্টেটমেন্ট লাগবে, তো সেই মুহূর্ত থেকে আপনি 1 বছর পিছিয়ে গেলেন। কথা সত্য না মিথ্যা? সত্য না? তাহলে আজকের এই যে মেসেজটা পেলেন, এটা আপনাদের কাজে লাগবে কি লাগবে না? লাগবে। তো সুতরাং এই ছোট ছোট মেসেজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলা হারায় যাবে, মানে আপনারা হয়তো যেতে যেতে ভুলে যাবেন, হারায় যাবে। আপনারা যদি পারেন একটু একটু করে নোট করে রাখেন। হ্যাঁ, নোট করে রাখেন। আর আমরা কিছু জিনিস আমাদের যে রিকোয়ারমেন্ট শীট, এগুলো ফাইলের মধ্যে, ফাইলগুলো যারা পেয়েছেন ওগুলোর মধ্যেও দিয়ে দিয়েছি। কারণ সবকিছু মুখে বলবো, নোট করবেন, হয়তো নোট করতেও ভুলে যাবেন, এটাও আমরা জানি যে আপনারা নোট করতে করতেও সব নোট করতে পারবেন না, এখন আমরা কাগজও দিয়ে দিয়েছি। তারপরে আবার এটাও জানি যে কাগজটা দিচ্ছি এটা আপনারা বাসায় গিয়ে পড়বেন না, তো সেই কারণে আবার এগুলো মুখেও বলতেছি। হ্যাঁ, মুখেও বলতেছি, এবং এগুলো কিন্তু সব কাগজেও লেখা আছে। তারপরে আরো সুযোগ আছে আপনাদের জন্য, সেটা হলো যে পরবর্তীতে যে যে শাখার থ্রুতে আসছেন
সেখানে গিয়ে ম্যানেজারদের সাথে, ম্যানেজার সাহেব যারা আছেন ওনাদের সাথে গিয়ে কথা বললে ওনারা আবার রিপিট করবেন, কথাগুলো আবার বুঝাবেন, হ্যাঁ, এবং ডকুমেন্ট গুলো আবার বুঝাবেন, রিকোয়ারমেন্ট গুলো বুঝাবেন, বারবার বুঝাবেন। কোনো সমস্যা নাই, বোঝানোর জন্য আপনাদের যদি ধৈর্য থাকে ওনাদেরও ধৈর্য নিয়ে এই কাজগুলো ওনারা করবেন। আমরা আসলে আন্তরিকভাবে চাই যে আপনাদের সবাইকে আমরা ফাইন্যান্স করতে চাই, সবার উন্নয়নে আমাদের ব্যাংকের একটা কন্ট্রিবিউশন হোক, সেটা আমরা চাই। এবং আমাদের উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে আমরা দেশটাকে গ্রো করতে চাই। এখন দেশের মধ্যে যদি 18 কোটি মানুষ থাকে তাহলে কত 50% মানে অর্ধেক মাত্র নারী উদ্যোক্তা, তাই না? অর্ধেক নারী, সবাই উদ্যোক্তা না। হ্যাঁ, আমাদের দেশে 18 কোটি মানুষের 9 কোটি নারী, এবং তাদের মধ্যে 9 কোটি নারীর মধ্যে কতজন উদ্যোক্তা হইতে পারে আপনাদের ধারণা? ব্যবসা করে কয়জন ধারণা আছে আপনাদের? কত পার্সেন্ট লোক বিজনেস করে? এমনিতেই তো বিজনেস আমরা করতে চাই না, চাই আমাদের যে পরিবার আছে, পরিবারের মধ্যে কেউ যদি ব্যবসা করতে চায় প্রথমে তো তাকে থাপ্পড় একটা দেই, তাই না? যে কাম কর্ম নাই, সে এখন আসছে ব্যবসা করবে। তাহলে ব্যবসাটাকে আমরা শুরু থেকে একটু অতটা উৎসাহ দেই না। ছেলে যদি ভালো পড়াশোনা করে তাহলে আমাদের চিন্তা ভাবনা থাকে যে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অথবা সরকারি চাকরি করবে, বিসিএস অফিসার হবে, তাই না? আর মেয়েরা তো চিন্তাই করে না যে আমি শুরু থেকে, যে পিতামাতাও চিন্তা করে না সে উদ্যোক্তা হবে। তো এখন কিন্তু একটু দিন পরিবর্তন হয়েছে, কারণ উদ্যোক্তা হওয়ার জন্য নারীরাও এগিয়ে আসছে, ছেলেরাও এগিয়ে আসছে, এবং আমাদের দেশের সরকারও চাচ্ছে যে, কারণ এই যে চাকরির বাজার একটা সীমিত না। প্রতি বছর গ্রাজুয়েশন করে যে লোকজন বেরোচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যে বেরোচ্ছে, তো তারা তো চাকরি কোথায় পাবে? চাকরিটা ক্রিয়েট করতে হবে না, সরকার তো এত চাকরি ক্রিয়েট করতে পারবে না। তাহলে এটা আমাদের উদ্যোগ নিতে হবে, উদ্যোগ বাড়াইতে হবে। আপনি যদি একটা উদ্যোগ সফল করেন, সেখানে একটা লোকের, 2টা লোকের, 5টা লোকের চাকরি হতে পারে, পারে না? পারে। আমি নিজের, আপনারা এখানে যারা উদ্যোগ নিয়েছেন, হ্যাঁ, তারা হয়তো চিন্তা করছেন যে আমি নিজের বস নিজে, আমি চাকরি করব না, আমি ব্যবসা করব। তো ব্যবসাটা যখন আপনার একটা সফলতার দিকে যাবে, আপনার কিন্তু লোক লাগবে, আপনার রিকোয়ারমেন্ট থাকবে, আপনার লোকের প্রয়োজন হবে, তখন আরেকটা লোক কিন্তু সেখানে জব করার সুযোগ পাবে, চাকরি পাবে। সেই কারণে দেখা যাচ্ছে যে যত উদ্যোগ পারবে, যত উদ্যোক্তা পারবে, পাশাপাশি এমপ্লয়মেন্টের জেনারেশন হবে। আর আমাদের উদ্দেশ্য কিন্তু এটাও একটা, যে কিভাবে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। আমাদের দেশের সরকারেরও একটা ইন্টেনশন হলো কিভাবে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করা। আচ্ছা, এতক্ষণ যেগুলো বললাম, এর মধ্যে আপনাদের জন্য আরেকটা সুখবর দিই। সেটা হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার নারী উদ্যোক্তাদের জন্য কিছু স্পেশাল ফ্যাসিলিটি রেখেছে। জানেন এটা? জানেন কেউ? আপনি যদি ব্যাংক থেকে টাকা নেন বা ফাইন্যান্স নেন, তাহলে সাধারণত ব্যাংক একটা কি করে? প্রফিট নেয় বা ইন্টারেস্ট নেয়, আপনারা যেটা বুঝেন, তাই না? ব্যাংক প্রফিট বা ইন্টারেস্ট নেয় যখন কেউ টাকা নিলে। তো সেটা কত পার্সেন্ট কেউ জানেন? বর্তমানে এভারেজ রেট, বর্তমানে রেট কত হইতে পারে? কেউ ডিপোজিট করেন ব্যাংকে? ডিপোজিট আছে কারো? এফডিআর বা এমটিডিআর কারো আছে ডিপোজিট? সবাই টাকা জমাইতে পছন্দ করে না খরচ করতে পছন্দ করে? সবাই টাকা থাকলে আমরা খরচ করে ফেলি না, কিছু জমাই না, কিছু তো জমাই না। তাহলে ডিপোজিট করি না, এফডিআর করি, ফিক্সড ডিপোজিট আর কি, সোজা কথা, ফিক্সড ডিপোজিট করি না? ফিক্সড ডিপোজিট করলে ব্যাংক আপনাকে কত পার্সেন্ট প্রফিট দেয়? কেউ? হ্যাঁ, এখন 9% দেয়। আচ্ছা, এখন আপনার কাছ থেকে 9% আপনার কাছ থেকে নিচ্ছে, আর আপনাকে দিচ্ছে 7%। আচ্ছা, কারো আর ফিক্সড ডিপোজিট আছে? ফিক্সড ডিপোজিট আছে, 10% দিচ্ছে। তো কেউ যদি ডিপোজিট করে তাহলে সে 10% পায়। তাহলে ব্যাংক কি করে? ডিপোজিট নেয় এবং ওই ডিপোজিটই আবার কি করে? বিনিয়োগ করে, তাই না? তাহলে ব্যাংকের লাভ কি? ব্যাংকের লাভ হলো ডিপোজিটের রেটের চাইতে যে তার বিনিয়োগের রেটের যে ডিফারেন্স, সেটা হলো ব্যাংকের লাভ, তাই না?
তাহলে ব্যাংক যদি 10% নেয় তাহলে সে বিনিয়োগ করবে 15%, তাই না? তাহলে তো তাকে লাভ করতে হবে না, তাকে তো মিনিমাম 4 to 5% একটা গ্যাপ লাগবে, তার প্রফিট লাগবে। তো সেই ক্ষেত্রে চিন্তা করেন যে তাহলে এভারেজে বাংলাদেশ, আজকে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবার অলমোস্ট কাছাকাছি রেট। তাহলে আমরা যদি দেখি যে 14 থেকে 15 বা 16% হলো মার্কেটে ইন্টারেস্ট রেট লোনের, হ্যাঁ, ঋণের ইন্টারেস্ট রেট হলো 15 থেকে 14 থেকে 16%। বাট নারী উদ্যোক্তাদের জন্য এটা কত পার্সেন্ট তা জানেন? বলতে পারবেন কেউ? অনলি 5%। তাহলে নারী উদ্যোক্তারা দেখেন, আপনি ডিপোজিট করলে যেখানে ব্যাংকে 10% পাওয়া যায়, সেখানে আপনারা ঋণ পাচ্ছেন অনলি 5% রেটে। তাই আপনারা কি এটা একটা বড় সুখবর না? খুশি আছে আপনাদের মনে? না, আপনারা তো জানতেন না যে এখানে এত বড় একটা সুযোগ রয়েছে, তাই না? এই সুযোগটা কি আপনারা নিতে চান? নিতে চান? তাহলে নিতে চাইলে কি করতে হবে? নিজেকে রেডি করতে হবে ভাই, হ্যাঁ, নিজেকে রেডি করতে হবে। রেডি করে যখন ব্যাংকে যাবেন তখন ব্যাংকের অফিসার কিন্তু আপনাকে একটু অন্যভাবে দেখবে, হ্যাঁ, তখন আপনাকে সে সুযোগগুলা বলতে মানে তার জন্য সহজ হবে, আর আপনার কাজগুলো করতেও সহজ হবে আপনি যখন রেডি হয়ে যাবেন। আর রেডি হয়ে না গেলে আপনার কিন্তু কথাবার্তা গুলো আপনার বোধগম্য হবে না, বুঝতে পারবেন না, ঠিক আছে? বুঝতে না পারলে তখন আপনি হয়তো রেডিটা পাবেন না। এই কারণে আপনাদেরকে আজকে যে আমরা দেখেছি, এটা হলো একটা পার্ট অফ আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনাদেরকে এই বার্তাগুলো মানে এই মেসেজগুলো দেওয়া, এই কথাগুলো বলা, এই কথাগুলো আপনারা শুনেছেন, হয়তো একদিনই মনে রাখতে পারবেন না, বারবার আমরা বলবো, সমস্যা নাই, এবং পরবর্তীতে লেখা আছে একটু পড়বেন, এবং না পড়লেও পরবর্তীতে আমাদের ব্যাংক শাখাগুলিতে যাবেন, ওনারা কিন্তু এইগুলো আবার বারবার আপনাদেরকে বুঝাবে। তারপর আপনারা ঋণ নেওয়ার পরে যদি ঋণ নেওয়ার পরে কি কিস্তি দিতে হয়, তাই না? এটা তো জানেন নাকি? না, দিলাম আর দিলাম না, কোনটা? হ্যাঁ, ভুলে ওটা করবেন না, হ্যাঁ, যে নিলাম আর দিলাম না, হ্যাঁ, এটা করলে কিন্তু আপনার বিজনেস শেষ, আপনার ভবিষ্যৎ শেষ, দুইটাই শেষ। হ্যাঁ, এটা জি বলবেন। ম্যাথটা বাড়ায় দিব, কোনো সমস্যা নাই। জি ধন্যবাদ। আমরা ম্যাথ বাড়ায় দিব, আমরা 4 বছর বা 5 বছর পর্যন্ত দিয়ে থাকি। হ্যাঁ, কাজে আপনাদের টেনশনের কিছু নাই, যা যা প্রয়োজন আছে। যদি কেউ ক্যাপিটাল মেশিনারি কিনতে চান সেখানে আমরা 5 বছর দেই, আর কেউ যদি ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন মানে মাল কিনবেন বেচবেন, সেক্ষেত্রে আমরা 4 বছর পর্যন্ত দিয়ে থাকি। কাজে কোনো টেনশনের কিছু নাই, আপনারা সুবিধা মতো পরিশোধ করতে পারবেন। তাহলে আপনার কি বলছিলাম যে নিব আর দিব না নাকি? দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, নিয়ে আমরা যদি কিস্তিটা মানে ইনস্টলমেন্ট, হ্যাঁ, কিস্তি যদি টাইম মতো দেই, মাসে মাসে যদি আমরা সময় মতো টাকাটা ফেরত দেই, তাহলে আপনারা আরো 1% ব্যাক পাবেন। বাহ, খুশি আছে না নাই? তাহলে আপনার কি করতে হবে? আপনার টাকা নেবেন তো অবশ্যই, নিয়ে আবার সময় মতো এটা কিস্তিটা পরিশোধ করবেন। পরিশোধ করার পরে আপনি আবার 1% ব্যাক পাবেন। হ্যাঁ, তাহলে আপনার আলটিমেটলি খরচ হলো কত? 1%, তাই না? তাহলে এর চেয়ে কোনো ভালো আর কোনো প্রস্তাব আছে? তাহলে ব্যাংকের এই আপনার এই লোনটা বা এই স্কিমটা আপনারা তো নিতেই পারেন, তাই না? তাহলে নেওয়ার জন্য কি করতে হবে? কালকে অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসা যাবে, যাদের রেডিনেস আছে, যাদের ডকুমেন্ট গুলো আছে তারা কালকেই চলে আসবেন, আর যাদের নাই তারা অ্যাকাউন্ট করবেন, বাকি প্রিপারেশন গুলো নেবেন, ডকুমেন্টস রেডি করবেন। এবং এই ব্যাপারে আমাদের ম্যানেজার সাহেবরা আছেন, মানে সদা প্রস্তুত আপনাদের এই সেবা দেওয়ার জন্য। প্লাস আমাদের অফিসাররাও রয়েছেন, আমাদের যারা বিনিয়োগ বিভাগে যে অফিসার কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু সদা প্রস্তুত। তারপরে আমরা আবার হেড অফিস থেকে এসেছি না, আপনাদের সাথে পরিচয় হলো না, আপনারা তো নাম মনে রাখতে পারেন নাই, তাই না? কিন্তু এরপরে নামটা মনে রাখেন, আপনাদের কাজে লাগবে। আপনাদের সহজ নাম, একদম সহজ নাম। হ্যাঁ, এরপরে নামটা মনে রাখতে পারলে আপনাদের কাজে লাগবে। ধরেন আপনি ব্রাঞ্চে গেলেন, ম্যানেজার সাহেব আপনাকে পাত্তা দিল না, হতে পারে না? তো তখন আপনি আবার আমাকে ফোন দিতে পারবেন যে স্যার অমুক শাখায় গেছিলাম। এটা কিন্তু আমি কোনো ওই এই ধরনের
কথাটা যে বলছি এটা কিন্তু আমাকে অহরহ করতে হচ্ছে। এটা আমি কোনো আনকমন কথা বলছি না। নাম্বার ফাইলের মধ্যে থাকতে পারে, বা ফাইলে যার নাম্বার আছে তাকেই কল করবেন। ওই যে আমাদের সুলতান সাহেবের নাম্বার মেবি আছে, ঠিক আছে, তাকে কল করলেও হবে, কোনো সমস্যা নাই। আর ম্যানেজার সাহেবরা সদা প্রস্তুত আছেন, ঠিক আছে, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। কাজে আপনাদের আজকে যে মেসেজগুলো পেলেন এগুলা কাজে লাগবে না লাগবে না? লাগবে। তো আপনারা কি আগ্রহী এটা করতে চান? ইনশাআল্লাহ অবশ্যই করতে চান, কাজে লাগবে। আচ্ছা, তো আমি কি বেশি কথা বলে ফেলছি? আরো কিছু বলবো? আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদের কথা কিছু শুনে নেই। হ্যাঁ, আপনাদের কথাগুলো আমরা কিছু শুনি, কারণ এখানে আপনারা যারা 40